হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি নবম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025। আজকে তোমাদের 17 নম্বর স্কুলটা করাবো। তো চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাই। দেখো, একের 1 নম্বর প্রশ্নটা কি বলেছে, একটি দ্রব্য 340 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, তাহলে কত টাকায় বিক্রি করলে লাভ বা ক্ষতি কোনোটাই হবে না সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে দেখো আমাদের শুধু কি বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্ষতি বলে দিয়েছে, তাহলে আমরা ক্রয় মূল্যটা বের করে নেব, তাই আমাদের অ্যান্সারটা পাওয়া যাবে। দেখো ক্রয় মূল্য আমরা বের করব। তাহলে এখানে আমাদের ক্ষতি দেওয়া আছে 15%। তা দেখো 15% যদি ক্ষতি হয় তা আমরা বলতে পারবো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত। ক্ষতি যখন হয়েছে বিক্রয় মূল্য আমাদের কম হবে, তাই না? তাহলে আমরা যদি বলি ক্রয় মূল্য, যেটা আমরা সিপি বলবো, কস্ট প্রাইস, তা ক্রয় মূল্য যদি 100 টাকা হয় 15% ক্ষতি থেকে এটা বলতে পারবো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য যেটা হচ্ছে এসপি সেল প্রাইস, তা বিক্রয় মূল্য হবে আমাদের এই যে 100 থেকে 15 বিয়োগ, তাহলে কত হবে 85 টাকা, এটা হবে আমাদের বিক্রয় মূল্য। আমাদের এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, তা আমরা যদি কথাটা ঘুরিয়ে বলি, তাই আমাদের যদি বিক্রয় মূল্য এসপি যদি আমাদের 85 টাকা হয়, বিক্রয় মূল্য 85 টাকা হলে তাহলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হবে 100 টাকা। আর এখানে দেখো একে আমরা বের করব, তাহলে 1 টাকা যদি আমাদের বিক্রয় মূল্য হয়, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে আমাদের ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হবে 100/85। আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে 340 টাকা, তাহলে আমরা লিখব 340 টাকা যদি আমাদের বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, 100/85 ইন্টু 340। এটা আমরা কাটাকাটি করে অ্যান্সার পেয়ে যাব। দেখো আমরা 17 দিয়ে কাটাকাটি করছি, 17 দিয়ে 34 শূন্য, 17 পাচ্ছে 85, 5 4 20, 4 আর এইদিকে দেখো 4 আর 100 গুণ করলে আমরা পেয়ে যাব 400 টাকা। তাহলে এখানে দেখো আমাদের ক্রয় মূল্য 400 টাকা, যদি কত টাকা বিক্রি করলে, যদি ক্রয় মূল্য 400 টাকা, তো দেখো যে 400 টাকা ক্রয় মূল্য মানে 400 টাকায় কিনবে জিনিসটা, তার 400 টাকায় কিনে 400 টাকায় যদি বিক্রি করে তাহলে লাভ বা ক্ষতি কোনোটাই হবে না, তাই না? যে টাকায় কিনবে ক্রয় মূল্য যত সেই টাকা যদি বিক্রি করে ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি সমান হয়ে যায় তখনই বলবো যে লাভ বা ক্ষতি কোনোটাই হবে না। তাহলে আমাদের যে বলেছে কত টাকা বিক্রি করলে লাভ বা ক্ষতি কোনোটাই হবে না, 400 টাকায়, তাই না? এই যে ক্রয় মূল্যটা যদি বিক্রয় মূল্য হয়ে যায় তখনই আমাদের লাভ বা ক্ষতি হবে না, অ্যান্সারটা হবে 400 টাকা। দেখো আমাদের বি নাম্বার অ্যান্সার। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্নটা বলছে মূল বিন্দু থেকে এই যে বিন্দুটা আছে এর দূরত্ব কত। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব বের করতে বলেছে। তাহলে দেখো মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব আমরা কী করে পাই, সেটা আমরা পেয়ে যাব √, এই যে মূল বিন্দু থেকে দূরত্ব, তাহলে এই যে এক্সের 7 আছে তা 7-এর বর্গ প্লাস এখানে -24 আছে -24-এর বর্গ, -24-এর বর্গ। এটা করে দিলে আমাদের কী হয়ে যাবে, মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু যদি 0 0 0 0 বলে আমাদের এদের বর্গ করেই অ্যান্সারটা আমাদের চলে আসবে। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু থেকে দূরত্ব এই বিন্দুর। তাহলে এটা আমরা সরল করে নেব। তা দেখো এটা যদি সরল করো √, 7-এর বর্গ 49 আর মাইনাসের বর্গ তো প্লাস হয়ে যাবে 24-এর বর্গ। দেখো 24-এর বর্গ তোমাদের জানতে হবে 576, তা আমরা 576 বসিয়ে দিলাম। এটাকে আমরা সরল করে নেব। এখানে দেখো 9 6 15 5, আর এদিকে আমাদের থেকে গেল হাতের 1, 9 আর 7 কত, 9 আর 7 হচ্ছে আমাদের, 9 আর 7 না, 4 আর 7 যোগ করতে হবে, 4 7 11, হাতে 1 12 2, আর এদিকে 5 আর হাতে 1 ছিল 6, 625। এর বর্গমূল করলে আমরা কত পেয়ে যাবো, 25 পেয়ে যাবো। তো এই যে আমাদের দেখো 25 একক অ্যান্সার, এ নাম্বার অ্যান্সারটা। পরের প্রশ্নটা দেখো কি বলেছে, পরের প্রশ্নটা বলছে আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে ABC, ঠিক আছে? এই যে ABC ত্রিভুজ নিয়েছি, তাহলে AB 10 সেমি, AB বাহু 10 সেমি বলেছে, BC 15 সেমি বলে দিয়েছে, আর AC বলেছে 20 সেমি, আর AB ও BC, এই যে AB আর BC বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে। দেখো AB বাহুর মধ্যবিন্দু D, এটা আমরা D নাম দিয়ে দিলাম, আর BC বাহুর মধ্যবিন্দু আমরা নাম দিয়ে দিলাম E, ঠিক আছে? এবার মধ্যবিন্দু দ্বয় যোগ করব, এই যে DE, তাহলে আমাদের DE এর দৈর্ঘ্য বের করতে বলেছে কত হবে। তো দেখো দুটি বাহুর, কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে অর্ধেক হবে সমান্তরাল হয়, তাহলে এখানে আমাদের DEটা কত হবে, DEটা হবে ½ AC, তাই তো? ACর মান দেওয়া আছে, ACর মান আছে 20 সেমি, তাহলে কাটাকাটি করে নাও। তাহলে আমরা দেখো DE কত পেয়ে গেলাম, 10 সেমি পেয়ে গেলাম। তাহলে 10 সেমি অ্যান্সার আমাদের সি নাম্বার অ্যান্সারটা। পরের প্রশ্নতে আমরা চলে যাব। দেখো পরের প্রশ্ন আমাদের কি বলেছে, দেখো আমাদের এখানে বলছি একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। তাহলে বৃত্তের
পরিলিখিত বর্গক্ষেত্র যদি আমরা বলি, দেখো আমি ছবিটা দুইভাবে আমরা তৈরি করব। দেখো একটি বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র মানে বৃত্তকে ঘিরে যে বর্গক্ষেত্র, ঠিক আছে, এই যে বর্গক্ষেত্রটা আমাদের আছে, যে বর্গক্ষেত্রের নাম আমরা দিয়ে দেবো এ বি সি ডি, এই যে আমাদের বর্গক্ষেত্র। তা দেখো এখানে এই যে বৃত্তের ব্যাস যেটা হবে সেটাই তো আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এখানে বৃত্তের ব্যাস আমরা ধরে নিলাম আর, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে, ব্যাসটা মানে 2r। তাহলে এখানে দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যেটা বিসি যদি বলি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত 2r। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবো, তাই না। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এই যে বাহুর স্কোয়ার 2r এর হোল স্কোয়ার, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। আমাদের বর্গক্ষেত্রের এই যে দুটি বর্গক্ষেত্র পাবো, এই যে পরিলিখিত যে বর্গক্ষেত্র আছে আর বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র, ওটাই বর্গক্ষেত্র এখানে ভিতরে তৈরি হয়েছে, তাই না। এটাও আমাদের একই এ বি সি পেয়ে যাবো, এ বি সি ডি, এই যে বর্গক্ষেত্রটা। ছবিটা আমরা দুইভাবে তৈরি করেছি বোঝানোর জন্য, এক জায়গায় করা যায় কিন্তু একটু বোঝানো অসুবিধা হয়, তার জন্য দুই জায়গায় করেছি আমরা। আচ্ছা এখানে দেখো অন্তর্লিখিত যে বর্গক্ষেত্র এর আমাদের বাহুর দৈর্ঘ্য দরকার, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাবো। তাদের অনুপাত বের করতে বলেছে ক্ষেত্রফল দৈর্ঘ্যের, তাহলে এর বাহুর দৈর্ঘ্য দেখো তার আগে আমাদের এই যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা আমরা কিন্তু পেয়ে যাব। এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের ব্যাস, এই যে লক্ষ্য করো বৃত্তের ব্যাসটা আমাদের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ব্যাস হচ্ছে 2r। তাহলে কর্ণের দৈর্ঘ্য বিডিটা আমরা পেয়ে গেলাম 2r ব্যাস যেটা। তাহলে কর্ণের দৈর্ঘ্য যে আমাদের যেহেতু 2r হয়, তা দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যেহেতু এ হয়, তার কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2 × এ, আর এটা কর্ণের দৈর্ঘ্য, আর এটাই হচ্ছে আমাদের 2r। তাহলে এখান থেকে আমরা বাহুর মানটা পেয়ে যাবো, এর মানটা, তা 2r/√2, এটা হলো বাহু। এটা যদি বাহু হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র 2r/√2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এবার আমাদের এদের অনুপাত, ক্ষেত্রফলদের অনুপাত করতে বলেছে, তাহলে আমরা ক্ষেত্রফলদের অনুপাত বের করব। প্রথম ক্ষেত্রফলে কত পেয়েছি আমরা, 2r তার হোল স্কোয়ার। তাহলে প্রথম ক্ষেত্রফল হচ্ছে 2r, এই যে মানে অন্তর্লিখিত না পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2r তার হোল স্কোয়ার ইজ টু, আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা পেয়েছি আমরা, এই যে দেখো 2r/√2 তার হোল স্কোয়ার। এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমরা যদি সরলটা করি, দেখো এটা ভাঙবে 4r² ইজ টু, আর এটা ভাঙবে 4r² বাই এটা √2 বর্গ 2 হয়ে যাবে, স্কোয়ারের জন্য রুটটা উঠে যায় 2। তাহলে এখানে দেখো 4r² কেটে গেল, তাহলে আমাদের 1/2 থেকে গেল। এবার এখানে দেখো আমরা কি করব, 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2:1 হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রদ্বয়ের মানে ঠিক আছে বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত 2:1 আমরা পেয়ে গেলাম। এটা আমাদের অ্যান্সার 2:1। দেখো সি নাম্বারে আমাদের অ্যান্সারটা আছে, সি নাম্বারটাই অ্যান্সার। এবার 2 এর প্রশ্নগুলো কি বলছে দেখো। 2 এর প্রশ্নটা আমাদের বলেছে পরপর কোনো একটি দ্রব্য আছে, পরপর দুবার ছাড় দিচ্ছে, একবার 15%, একবার 12%। সেই পরপর ছাড়ের যে সমতুল্য ছাড় কত সেটা আমাদের বের করতে বলেছে। এই টাইপের অঙ্ক হয়েছে, তো এখানে আমাদের ছাড়গুলো একটু আলাদা আছে। তো দেখো আমরা এখানে 15% এবং 12% ছাড় নিয়ে সমতুল্য ছাড়টা বের করব। তাহলে লক্ষ্য করো এখানে প্রথমে দিচ্ছে 15% ছাড়, তাহলে প্রথমে ছাড় দিয়ে মানে এখানে যেহেতু ধার্য মূল্য দামটা যে লেখা থাকে 100 টাকা, তাহলে 15 টাকা ছাড় দিচ্ছে। তাহলে ছাড় দিয়ে আমাদের এসপি বিক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্য হবে এই যে 100 থেকে 15 টাকা ছাড়টা বাদ দিয়ে দাও, তাহলে বিক্রয় মূল্য পেয়ে যাবো 85 টাকা। এবার দেখো 85 টাকার উপর আবার ছাড় দিবে 12%, তাই না। তাহলে আমাদের দেখো এই যে 85 টাকার উপর ছাড় দিবে আবার 12%, মানে 12/100। তাহলে এখন ছাড়টা কত হবে, তাহলে এখন ছাড়টা আমরা বের করে নেব। আমরা যদি সরল করি, দেখো পাই দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে এখানে আমরা পেয়ে যাব পাই দিয়ে দেওয়া 0, আর এখানে এটা 5 একে 5, 3 চলে আসবে, এটা 5 7 35 17, আর এখানে আমরা কাটাকাটি 4 দিয়ে 4 3 12, আর এটা হয়ে যাবে আমাদের কত, এটা হবে আমাদের 4 দিয়ে করছি 4 5 20। তাহলে আমরা কত পেয়ে গেলাম, দেখো আমরা এইদিকে পেয়ে গেলাম এই যে 17, 17 3 51, আর এদিকে আমাদের 5। তাই এটা যদি ভাগ করে নাও তো কত আসছে দেখো, তাহলে যদি আমরা ভাগ করে নিই তাহলে 5 আমরা পেয়ে যাবো, দেখো 5 একে 5, এই যে দেখো এখানে 5 একে 5, এটা একটা ছোটো হবে 0 নিতে হবে, তারপরে 10 ধরবো, 5 দিয়ে 10, 10.2 পাবো এই ছাড়টা, ঠিক আছে। 12% ছাড় দিয়ে পেয়ে যাবো এটা। তাহলে এবার দেখো আমাদের এসপি ছিল 85 টাকা, এখন এই ছাড়টা দিয়ে আমরা এসপি কত পাবো, তাহলে এখন আমরা যে এসপি পাই, তাহলে এসপি পেয়ে যাবো, ছিল তো 85 টাকা, তো ছাড় দিচ্ছে আবার কত 10.2 টাকা।
তাই এটা বিয়োগ করে নাও 85.0 আর এখানে 10.2, তাহলে এটা বিয়োগ করে পেয়ে যাবো দশমিক, এটা হবে 8, এটা হলো 4, এখানে 4 নামিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের হয়ে যাবে কত, এটা হবে আমাদের 7। তাহলে এই যে দেখো 74.8, এটা হয়ে গেল আমাদের কি, এটা হয়ে গেল আমাদের এসপি, এই যে 74.8। তাহলে পরপর দুবার ছাড় দিয়ে বিক্রয় মূল্য হচ্ছে এই যে 74.8 টাকা। তাহলে এটা যে বিক্রয় মূল্য হয়, তাহলে সমতুল্য ছাড় দেখো কীভাবে আমরা পাবো। সমতুল্য ছাড় 100 থেকে, ঠিক আছে, এটা বাদ দিয়ে দিবা, তখন আমরা সমতুল্য ছাড় পেয়ে যাবো। তো এবার আমরা লিখবো সমতুল্য ছাড়, ঠিক আছে, সমতুল্য ছাড়। সমতুল্য ছাড় হবে 100 বিয়োগ 74.8। এবার এটা বিয়োগ করে নাও, তাহলে 100.0 আর এখানে 74.8, যদি বিয়োগ করো এটা 2 পেয়ে যাবা, দশমিক, এটা 9। তাহলে এখানে আমাদের 4 কত 9, এটা আসবে 5 দিলে 5, আর এখানে আমাদের হয়ে যাবে 2 এটা। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের 25.2%, এটা আমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে। সমতুল্য ছাড়া হচ্ছে এটা। পরের প্রশ্নে আমরা চলে যাব। দেখো পরের প্রশ্নটা আমাদের কি বলছে, আমাদের এখানে 2 নম্বর প্রশ্নটা বলছি যে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা এবং এসি বাহুর উপর পি এমন একটি বিন্দু যাতে ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল যা হবে, মানে ক্ষেত্রফল অনুপাত, আর ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল অনুপাত 2:3 বলে দিয়েছে। তার ত্রিভুজ পিডিসি ও ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, আমরা ছবিটা এঁকে তোমাদের একটু ভালো করে বোঝাবো। তাহলে আমি এখানে একটা তোমাদের ত্রিভুজের ছবি এঁকে দেখাবো। তাহলে আমরা এবিসি একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি, তাই না। তাহলে এই যে দেখো আমাদের একটা ত্রিভুজ হচ্ছে এবিসি, এগুলো আমাদের এবিসি একটা ত্রিভুজ, নাম দিয়ে দেবো এ বি সি। এডি মধ্যমা বলেছে, তাহলে আমরা একটা মধ্যমা যোগ করে নেব। দেখো এই যে এডি মধ্যমা ধর্ম, ডিটা কিন্তু বিসি বাহুর মধ্যবিন্দু, আর এডি মধ্যমা আর এসি বাহুর উপর পি যে কোনো বিন্দু আছে। তাহলে এখানে একটা পি বিন্দু আছে, এভাবে পি বিন্দু নিয়ে নিলাম, ঠিক আছে। এবার দেখো এটা আমাদের পি বিন্দু, আমাদের বলেছে ত্রিভুজ এডিপি, ত্রিভুজ এডিপি, তার আমাদের দেখো এটা যোগ করতে হচ্ছে, এই যে ত্রিভুজ এডিপি, আর আমাদের দেওয়া আছে ক্ষেত্রফল, এই যে ত্রিভুজ এডিপি এই ক্ষেত্রফলটা, আর ত্রিভুজ এবিডি, এবিডি মানে এই ত্রিভুজটা এ বি ডি 2:3 দেওয়া আছে। তাহলে এখান থেকে যে আমরা ধরে নিই ত্রিভুজ এডিপি সমান 2 থেকে 2x নিয়ে নিলাম, আর ত্রিভুজ এবিডি, দেখো এই ত্রিভুজটা ত্রিভুজ এবিডি সমান হবে ত্রিভুজ এডিসি, কারণ ত্রিভুজের যে মধ্যমা এডিটা মধ্যমা, তা কোনো ত্রিভুজের ত্রিভুজের একটি মধ্যমা সেই ত্রিভুজটাকে সমান দুভাগে ভাগ করে দেয়, তাহলে ত্রিভুজ এবিডি ক্ষেত্রফলটা যা হবে ত্রিভুজ এসিডির ক্ষেত্রফল তাই হবে। তা ত্রিভুজ এসিডি আমাদের সমান হয়ে যাবে। তা দেখো ত্রিভুজ এবিডি আমাদের 3 আছে অনুপাত থেকে, তা আমরা 3x ধরে নিতে পারবো। তাহলে দেখো এই দুটো ত্রিভুজ, এদিকে 3x এদিকে 3x, তার সম্পূর্ণ ত্রিভুজ এবিসিটা কত, তাহলে সম্পূর্ণ ত্রিভুজ আমরা এই যে এবিসিটা পেয়ে যাব 3x আর 3x যোগ করে আমরা পেয়ে যাব 6x। আমাদের দেখো আমাদের কোন কোন ত্রিভুজের অনুপাত চেয়েছে, ত্রিভুজ পিডিসি, মানে পিডিসি এই ত্রিভুজের অনুপাত চেয়েছে। তাহলে আমরা দেখো এখান থেকে ত্রিভুজ পিডিসি বের করব, ত্রিভুজ পিডিসি কত বের হচ্ছে দেখো। দেখো এই পিডিসি ত্রিভুজটা আমরা বের করব ত্রিভুজ এ সি ডি থেকে, এই যে এ সি ডি থেকে আমরা বাদ দিব ত্রিভুজ এডিপি, ত্রিভুজ এডিপি আমরা বাদ দিয়ে দেবো, তাই তো। তাহলে এই যে এ সি ডি থেকে ত্রিভুজ এডিপি বাদ দিলে তো ত্রিভুজ পিডিসি পড়ে থাকবে। তাহলে এবার দেখো ত্রিভুজ এসিডি এটাতে আমাদের 3x, আর ত্রিভুজ এডিবি এটাতে আমাদের দেখো এডিবি হচ্ছে ত্রিভুজ 2x, তাহলে এখানে 2x বসিয়ে দিলাম, তাহলে বিয়োগ করে তোমরা x পেয়ে গেলা। এখন আমাদের দেখো ত্রিভুজ এই যে পিডিসি আর ত্রিভুজ এবিসি এদের অনুপাত চেয়েছে, তাহলে আমরা পেয়ে যাবো অনুপাতটা। দেখো ত্রিভুজ পিডিসি ইজ টু ত্রিভুজ এবিসি, এই যে এর অনুপাত চেয়েছে। তাহলে পিডিসি ত্রিভুজ পিডিসি হচ্ছে x পেয়েছি, আর ত্রিভুজ এবিসি আমরা কত পেয়েছি 6x পেয়েছি, তাহলে এখানে আমরা 6x বসিয়ে দিলাম। তাহলে এখানে সরল করে নাও, তো এটা আমাদের এক্স কেটে দিতে পারবো, যে এক্স কেটে যাবে, তাহলে এখানে 1:6 এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তা ত্রিভুজ পিডিসি ইজ টু ত্রিভুজ এবিসি এর অনুপাত কত 1:6, এতে ক্ষেত্রফলের যে অনুপাতটা, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এরপরে চলে যাবো পরের প্রশ্নে। দেখো আমাদের বলেছে 3 নম্বর প্রশ্নটা, y অক্ষের উপর একটি বিন্দু সাপেক্ষে, আমাদের একটি বিন্দু সাপেক্ষে লেখো যার থেকে এই বিন্দুর মধ্যে দূরত্ব সমান। তাহলে আমাদের যেটা বলেছে দেখো y অক্ষের উপর যে কোনো বিন্দু,
আমরা যদি তোমাদের ছবিটাকে দেখাই, দেখো এই যে আমাদের ওয়াই অক্ষ, এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষর পর একটা বিন্দু নিতে বলেছে, যে কোনো বিন্দু। সেই বিন্দু থেকে এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব আমাদের বলেছে সমান হবে, তাই না? তাহলে এই অঙ্কটা আমরা আগের ক্লাসে করেছি, অনেকবার অঙ্কটা হয়েছে, তোমরা আগের ক্লাসগুলো দেখো, তোমরা কিন্তু পেয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে? কয়েকবার হয়েছে আমাদের অঙ্কটা, তাহলে বারবার করে লাভ নাই, আগে প্রথম থেকে ক্লাসগুলো যদি দেখো তাহলে অঙ্কটা পেয়ে যাবা। তা আমরা চলে যাবো পরের প্রশ্নে। একটি অর্ধবৃত্তের পরিসীমা দেওয়া আছে আর অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। চলো আমরা এই অঙ্কটা করাই। দেখো অর্ধবৃত্ত আমাদের কি, এই যে আমাদের অর্ধবৃত্ত তোমাদের ছবি রেখে দেখাচ্ছে, ঠিক আছে? এই যে আমাদের অর্ধবৃত্ত, এই যে এটা হচ্ছে ব্যাস, আর এই যে আমাদের অর্ধেকটা পরিধি। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা বলতে বৃত্তের ব্যাসার্ধ যদি আর ধরে নিই আমরা, তাহলে ব্যাস হচ্ছে আমাদের 2r, এই যে রেখাটা ব্যাসটা, আর এই ভাগটা যেটা আছে অর্ধেকটা, মানে পুরোটা হচ্ছে 2πr। তা পুরোটা যদি 2πr হয়, দেখো সম্পূর্ণ বৃত্তের পরিধিটা হচ্ছে 2πr, তাহলে অর্ধেকটা কত হবে? এই জায়গাটা অর্ধেক ধরলে পরে এখান থেকে অর্ধেক হবে πr, তাহলে আমাদের এইটুকুটা হয়ে যাবে আমাদের πr, 2πr-এর অর্ধেক πr। তাহলে আমাদের সম্পূর্ণ অর্ধবৃত্তের মোট পরিধি বা পরিসীমা কত হবে? সেটা হবে আমাদের এই যে ব্যাসটা 2r + πr, এই দুটো যোগ হয়ে আমাদের হবে, এটাই হচ্ছে অর্ধবৃত্তের মোট পরিধি বা পরিসীমা। সেটা দেওয়া আছে আমাদের 72। এখান থেকে সরল করে আমরা কার মানটা, আর এর মানটা বের করে নেব। এখানে আর কমন নিয়ে নিচ্ছি, 2 + π মান হচ্ছে 22/7 = 72। তাহলে এখানে আর যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করো, এটা 14 আর 22 যোগ করলে এটা পেয়ে যাবে 36, 7 72 আছে। দেখো 36 2 72 হয়। তাহলে আমরা দেখো এখান থেকে আর এর মানটা পেয়ে গেলাম 7 দিয়ে 14। আমাদের কার মান বের করতে বলেছে? অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। তো দেখো ব্যাসও তো পেয়ে গেছি 14, তাহলে ব্যাস বলতে হচ্ছে 2r, তাহলে আমাদের 2r এর মানটা দরকার। তো 2r কত হবে? আর যদি 14 হয় তাহলে 2r হবে, একে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 28 হয়ে যাবে। তাহলে অর্ধবৃত্তের ব্যাস হয়ে গেল আমাদের 28, ঠিক আছে? এককটা কী আছে আমাদের এখানে? সেমি, তাহলে 28 সেমি, এটা আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলছে আমাদের এখানে। দেখো একটি পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে আর প্রতিটি শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য দেওয়া আছে। তো শ্রেণীটির উচ্চসীমা নিম্নসীমা বের করতে বলেছে। এই টাইপের অঙ্ক হয়েছে। তো যেহেতু আমাদের সংখ্যাগুলো চেঞ্জ করেছে, তোমাদের আমি দেখো দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যান্সারটা হবে। তাহলে দেখো এখানে আমরা শ্রেণীটির উচ্চসীমা নিম্নসীমা ধরে নেব। আমরা উচ্চকে ধরে নিলাম, উচ্চসীমা ধরলাম আমরা এ, আর নিম্নসীমাকে ধরে নিলাম আমরা বি। তাহলে শ্রেণীর মধ্যমান কী করে পাওয়া যায়? উচ্চ নিম্ন যোগ করে 2 দিয়ে ভাগ করবা, এটা হচ্ছে শ্রেণীর মধ্যমান, যেটা দেওয়া আছে আমাদের 10। তাহলে এখান থেকে যদি সরল করো তাহলে a + b কত পেয়ে যাবা? 20 পেয়ে যাবা, ঠিক আছে? এবার দেখো শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে 8। তাহলে শ্রেণী দৈর্ঘ্য কী করে পাওয়া যায়? এই যে উচ্চ থেকে নিম্ন বিয়োগ করবা, তখনই পাবা শ্রেণী দৈর্ঘ্য। উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে, উচ্চসীমা থেকে নিম্নসীমা বিয়োগ করে শ্রেণী দৈর্ঘ্য পাওয়া যায়, আর এটার মান দেওয়া আছে আমাদের 8। এবার আমাদের দেখো এখান থেকে অবনয়ন করে a এবং b এর মান বের করে নেব, তাহলে আমাদের শ্রেণীটির উচ্চসীমা নিম্নসীমা বেরিয়ে আসবে। আমরা দেখো যে যোগ করে দিতে b কেটে যাচ্ছে, তো এটা আমাদের 2a, এটা যোগ করলে আমাদের হয়ে যাবে 28, 2 দিয়ে যদি কাটাকাটি করো এটা হয়ে যাবে 14। তা দেখো এই যে a এর মানটা পেয়ে গেলাম 14, তা শ্রেণীটির উচ্চসীমা পেয়ে গেলাম, শ্রেণীটির উচ্চসীমা হচ্ছে 14। এবার নিম্নসীমা দেখো, নিম্নসীমা কী করে পাবো? আমরা এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি এই সমীকরণে। তাহলে a এর মানটা হচ্ছে 14 প্লাস এই যে আমরা b সমান আর এদিকে 20। তাহলে এখান থেকে b এর মানটা বের করে নাও, 20 থেকে 14 বিয়োগ করবা, পেয়ে যাবা কত? 6 পেয়ে যাবা। তো দেখো বি আমরা শ্রেণীটি নিম্নসীমা ধরেছিলাম, তাই নিম্নসীমা পেয়ে গেলাম কত? 6। তাহলে এই তো আমাদের অ্যান্সার, উচ্চসীমা 14, নিম্নসীমা 6। এরপরে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবা। বইয়ের অঙ্ক ক্লাস আমি দেবো তোমাদের, ক্লাস তোমরা পাবা আমার কাছে। আমি তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো করে দিলাম, ঠিক আছে? ক্লাস ভালো হচ্ছে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো, এবং ক্লাস যদি ভালো লাগে নিশ্চয়ই তোমাদের ভিডিওতে লাইক, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। পরের ক্লাস তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো।